হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো 19 শতকে ব্রাহ্ম সমাজের বিভাজন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ব্রাহ্ম সমাজের যে বিভাজনটা ঘটেছিল 19 শতকে, এই টপিকটা নিয়ে মূলত আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজের প্রধান নেতা, তখন হচ্ছে যে তখন যুবক কেশবচন্দ্র সেন কিন্তু 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে কিন্তু যোগ দিয়েছিলেন। তাহলে আমরা ব্রাহ্ম সমাজে কিন্তু যে দেবেন্দ্রনাথ ঠাকুরের পর কি কেশবচন্দ্র সেনও কিন্তু যোগ দিয়েছিলেন। তো কি দেখবো, প্রথম দিকে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন, তখন কিন্তু এই যুবক কেশবচন্দ্র সেন কি করেছিলেন, এই ব্রাহ্ম সমাজের কিন্তু যে নেতৃত্ব বা যোগ কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, কেশবচন্দ্রের বা কেশবচন্দ্র সেনের উত্থানের বিষয়টা এবার দেখে নেব। দেখো বলেছে, কেশবচন্দ্র সেন তার প্রতিভা ও দক্ষতার গুণে শীঘ্রই দেবেন্দ্রনাথের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অর্থাৎ তিনি যে কেশবচন্দ্র সেন যে যুবক বয়সে যুবককালে কি হয়েছিল, ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। তো তিনি কি করেছিলেন, কেশবচন্দ্র সেনের যে প্রতিভা ছিল, যে দক্ষতা ছিল, সেটার ফলেই কি হয়েছিল, শীঘ্রই দেবেন্দ্রনাথের সঙ্গে তার একটা যে ঘনিষ্ঠতা হয়ে উঠেছিল এবং দেবেন্দ্রনাথ তাকে ব্রহ্মানন্দ উপাধিও দিয়েছিলেন। তাহলে এই যে দেবেন্দ্রনাথের সঙ্গে কেশবচন্দ্র সেনের যে একটা প্রতিভা এবং দক্ষতা দেখে গুণে শীঘ্রই দেবেন্দ্রনাথের সঙ্গে যে কেশবচন্দ্র সেন ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, এর ফলে কি হয়, দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কিন্তু যে দিয়েছিলেন এবং ব্রাহ্ম সমাজের আচার্য পদে কিন্তু কেশবচন্দ্র সেনকে নিয়োগও করেছিলেন। এই যে ব্রহ্মানন্দ যে উপাধিটা কেশবচন্দ্র সেনকে দেবেন্দ্রনাথ দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, 1862 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মূলত যে মতভেদের সূত্রপাত, অর্থাৎ এই যে ব্রহ্ম সমাজের যে বিভাজনটা হলো, তো এটার মধ্যে যে মতভেদটা রয়েছে, সেই মতভেদের সূত্রপাতটা কিভাবে হলো বা সূত্রপাতে কি বলা হয়েছে সেই বিষয়টা দেখব। দেখো বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্রের উত্থান ঘটলেও বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, যে রায় আচার্যদের উপবীত ধারণ, সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্রোচ্চারণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে কি হয়, উভয়ের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়। অর্থাৎ পরবর্তীতে যে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্রের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়, মূলত কিসের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে, প্রথমত দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের কিন্তু উত্থানটা ঘটেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাবো, যে বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ এবং সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্রোচ্চারণ, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কি হচ্ছে, পরবর্তীতে উভয়ের একটা কি দেখতে পাবো আমরা, মতবিরোধ অর্থাৎ মতভেদ আমরা দেখতে পাবো। এভাবেই কিন্তু তাদের মধ্যে মতভেদের সূত্রপাতটা কিন্তু হয়েছিল। আচ্ছা, প্রথম ভাঙন, এই যে ব্রাহ্ম সমাজের যে বিভাজন হলো, এটার প্রথম ভাঙন সম্পর্কে কি বলা হয়েছে, দেখো বলেছে, দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্রের মতভেদের ফলে 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে ভাঙন দেখা দেয়। তাহলে কি হচ্ছে, পরবর্তীতে এসে ব্রাহ্ম সমাজে ভাঙন দেখা দিচ্ছে। কবে দেখা দিচ্ছে, 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্রের মতভেদ যেহেতু হয়েছিল, তার জন্য বা তার ফলে কি হচ্ছে, 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে ভাঙন দেখা দিচ্ছে। এর সাথে সাথে বলেছে, কেশবচন্দ্র এবং তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে একটি পৃথক সংগঠন আর কি গড়ে তুললেন। ঠিক আছে, তাহলে কি করছে, পরবর্তীতে কেশবচন্দ্র এবং তার যে অনুগামীরা ছিল, তারা মিলে কি করছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা নামে একটি পৃথক সংগঠন গড়ে তুলেছিল। কবে গড়ে তুলেছিল, সেটা কিন্তু 1866 খ্রিস্টাব্দেই গড়ে তুলেছিল। অর্থাৎ যখন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্রের মতবিরোধের ফলে ব্রাহ্ম সমাজে 1866 খ্রিস্টাব্দে যখন ভাঙনটা দেখা দিচ্ছে, ঠিক সেই সময়ে কি হয়েছিল, কেশবচন্দ্র এবং তার অনুগামীরা মিলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে একটি পৃথক সংগঠন গড়ে তুলেছিল, যেটাও কিন্তু হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। এর সাথে সাথে বলেছে, দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন মূল সংগঠনটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তাহলে এই যে দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন মূল যে সংগঠন ছিল, সেটা মূলত আদি ব্রাহ্ম সমাজ নামে কিন্তু যে পরিচিত আর কি হয়ে থাকে। ঠিক আছে,
তারপরে রয়েছে দেখো যে দ্বিতীয় ভাঙন, অর্থাৎ প্রথম ভাঙনটা আমরা দেখলাম যে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্রের মতভেদের ফলে কি হচ্ছে, ব্রাহ্ম সমাজে ভাঙনটা দেখা দিচ্ছে। প্রথম ভাঙন ছিল সেটা। এবার হচ্ছে যে দ্বিতীয় ভাঙন। এখানে কি বলেছে দেখো, কেশবচন্দ্রের ইংরেজ প্রীতি, অবতারবাদে বিশ্বাস, এছাড়াও নারী স্বাধীনতার প্রশ্নে দ্বিধা, এই নিয়ে কি হচ্ছে ব্রাহ্ম সমাজের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছিল। অর্থাৎ কেশবচন্দ্রের ইংরেজদের প্রতি যে একটা অবতারবাদের বিশ্বাস রয়েছে, নারী স্বাধীনতার প্রশ্নে দ্বিধা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কি হয়, ব্রাহ্ম সমাজের বিরোধ তৈরি কিন্তু হয়েছিল। এর ওপর ভারতীয় ব্রাহ্ম সমাজের নিয়ম ভেঙে কেশবচন্দ্র কী করেছিলেন, যে নিজের 14 বছরের নাবালিকা কন্যাকে কোচবিহারের মহারাজের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে কি করেন, এই সমস্ত বিষয়ের পর থেকে ভারতীয় ব্রাহ্ম সমাজের যে নিয়ম, সেই নিয়মটা ভেঙে কেশবচন্দ্র কী করেছিলেন, তার 14 বছরের নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের মহারাজের কী করেছিলেন, বিবাহ দিয়েছিলেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস প্রমুখ তরুণরা কি করেছিলেন, কেশবচন্দ্রকে ত্যাগ করে আবার সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কবে করেছিলেন, 1878 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং কেশবচন্দ্রের নেতৃত্বাধীন সংগঠনটি নববিধান ব্রাহ্ম সমাজ নামে কিন্তু পরিচিত হয়। তাহলে এই যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজের যে বিভাজনটা হচ্ছে, ঠিক আছে, দুইবার ভাঙন হচ্ছে। প্রথম ভাঙন দেখা যাচ্ছে এবং কিন্তু দ্বিতীয় ভাঙনটাও এখানে দেখা যাচ্ছে। প্রথম ভাঙনটা মূলত কি হয়েছিল, যে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্রের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল বা মতভেদ হয়েছিল, সেটার ফলেই ব্রাহ্ম সমাজে ভাঙনটা দেখা দিয়েছিল 1866 সালে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কি কেশবচন্দ্রের ইংরেজদের প্রতি অবতারবাদী বিশ্বাস, নারীদের স্বাধীনতার প্রশ্নে দ্বিধা, এই সমস্ত বিষয় নিয়ে ব্রাহ্ম সমাজে একটা বিরোধ তৈরি হয়েছিল। এরপর আবার কি করেছিলেন, ভারতীয় ব্রাহ্ম সমাজের নিয়ম ভেঙে কেশবচন্দ্র তার 14 বছরের যে নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের মহারাজার বিবাহ দিয়েছিলেন। এবং এই সমস্ত বিষয় নিয়ে আরেকটা বিরোধ দেখা দিচ্ছে। তারপরে কি হচ্ছে, যে বিভিন্ন যে প্রমুখ, যেমন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, আরও বিভিন্ন যারা রয়েছেন, তারা কি করেছিলেন, তরুণরা কেশবচন্দ্রকে ত্যাগ করে আবার সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং কেশবচন্দ্রের সংগঠনটি কী ছিল, যে নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত ছিল। উপসংহারে বলা হয়েছে, ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছিল, তা কিন্তু ব্রাহ্ম সমাজের বিভাজনের মধ্যে দিয়েই ব্যাহত হয়েছিল। মানে ব্রাহ্ম সমাজ যেই হিন্দু সমাজ এবং ধর্ম সংস্কারের একটা যে সম্ভাবনাটা জাগিয়ে তুলেছিল, সেটা কি হয়েছিল, পরবর্তীতে ব্রাহ্ম সমাজের এই যে বিভাজনটা হচ্ছে, এটার মধ্যে দিয়েই কিন্তু ব্যাহত হয়ে পড়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই ছিল মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয়। তবে আজকে আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।